শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ট্রাক ভাঙচুর জোর করে বন্ধ করানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার 8 খেজুরিতে। নৃশংসতার সব সীমা পার, বাংলাদেশে পিটিয়ে থেতলে খুন হিন্দু ব্যবসায়ীকে, মৃতদেহের উপরে নাচল খুনিরা। মোদি দুর্গাপুরের সভায় ডাক পেলেন কোণঠাসা দিলীপ, শ্রমিক সভাপতি হতেই বাড়ছে গুরুত্ব। সব আশা শেষ, 6 দিন নিখোঁজের পর যমুনা নদী থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহার দেহ। ক্ষুধার্তের পর এবার তৃষ্ণার্তের ওপর মিসাইল হামলা ইসরায়েলের, গাজায় মৃত্যু 8 শিশুর। শ্রমিক সভাপতি এবার শুভেন্দুর উল্টো সুরে সুকান্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল অর্চিতা ফুকন, সত্যিই কি পর্নস্টার হয়ে গেলেন অসমের মেয়ে? গোপনে জল ছাড়ল ডিভিসি, দক্ষিণবঙ্গে ফের বন্যার আশঙ্কা, 3 জেলায় সতর্কতা। আরও গভীর হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে, ভারী বৃষ্টির সতর্কতা জারি। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খবরে, ট্রাকে ভাঙচুর জোর করে বন্ধ করানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার 8 খেজুরিতে। দুজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারী ডাকা 12 ঘন্টা খেজুরি বন্ধে বিক্ষিপ্ত অশান্তি। বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ, বন্ধ সমর্থকদের বিরুদ্ধে জোর করে বন্ধ করানোর চেষ্টার অভিযোগে 8 জনকে গ্রেফতার জানিয়েছে কাথির এসডিপিও। খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলে পেটি রেখে হেরিয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, এসডিপিওর হস্তক্ষেপে 4 ঘন্টা পর অবরোধ তোলা হয়েছে। সকাল থেকে খেজুরিতে দোকানপাট বন্ধ, শুনশান রাস্তা। খেজুরি বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে মিছিল, এলাকা জুড়ে পুলিশের কড়া নজরদারি। বেলায় খেজুরি জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা শুভেন্দু অধিকারী। নৃশংসতার সব সীমা পার, বাংলাদেশে পিটিয়ে থেতলে খুন হিন্দু ব্যবসায়ীকে, মৃতদেহের উপরে নাচল খুনিরা। বাংলাদেশে আর কত অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে হিন্দুদের? ওপার বাংলায় এবার প্রকাশ্যে খুন হিন্দু ব্যবসায়ীকে, হত্যার পর তার মৃতদেহের উপরে উঠে নাচল খুনিরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘৃণ্য ভিডিও। জানা গিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা ছিলেন লালচাঁদ সোহাগ। তিনি ভাঙাচোরা জিনিসপত্র অর্থাৎ স্ক্র্যাপের ব্যবসায়ী ছিলেন। গত বুধবার মেডফোর্ড হাসপাতালের সামনে তাকে নৃশংসভাবে খুন করা হয়। প্রথমে মারধর করা হয় তাকে, তারপর ইট পাথর দিয়ে থেতলে খুন করা হয় তাকে। খুনের পর অভিযুক্তরা তার দেহের ওপর উঠে নাচানাচিও করে। নৃশংস খুনের ভিডিও ভাইরাল হতেই দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার কয়েকশো পড়ুয়া রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে। সুষ্ঠু বিচারের দাবিতে লালচাঁদের বোন পুলিশে অভিযোগ জানান। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে। আরও 20 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলা করা হয়েছে। জানা গিয়েছে একসময় লালচাঁদ বিএনপি কর্মী ছিলেন। তিনি বিএনপির হয়ে চাঁদা তুলতেন। বিএনপি নেতা ইসহাকের হাতে সেই চাঁদা তুলে দিতেন। সম্প্রতি এই চাঁদা তোলার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয় এবং লালচাঁদকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি অন্য বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বাড়ানোর চেষ্টা করলে সম্ভবত ইসহাকের সমর্থকরাই পিটিয়ে খুন করে। স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিডফোর্ডে হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং বর্বর। একটি সভ্য সমাজে এ ধরনের ঘটনার কোনো স্থান নেই। সরকার এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং শীঘ্রই ন্যায় বিচার নিশ্চিত করবে। নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে, যাতে ভুক্তভোগীর পরিবার দ্রুত ন্যায় বিচার পেতে পারে এবং সমাজে আইনের প্রতি ভয় প্রতিষ্ঠিত হয়। মোদি দুর্গাপুরের সভার ডাক পেলেন কোণঠাসা দিলীপ, শ্রমিক সভাপতি হতেই বাড়ছে গুরুত্ব। অবশেষে সব জল্পনার অবসান। আগামী 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলে মনে করছে রাজনৈতিক মহলে একাংশ। 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বে অনেকেরই চক্ষুশূলও হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। দিলীপকেও এ নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও জল্পনা উস্কে দিয়েছিলেন। এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি। এরই মধ্যে পদ্ম শিবিরের সাংগঠনিক রদবদল হয়। সভাপতি পদে আসেন শ্রমিক। যদিও নির্বাচন প্রক্রিয়া গড় হাজির ছিলেন প্রাক্তন
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। এমনকি সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছিল। তারপরই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান দিলীপ। এই সাক্ষাতে পরই সস্ত্রীক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং পদ্মনেতা। এরই মধ্যে দুর্গাপুরে মোদীর সভায় দিলীপ ডাক পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছিল। কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে 2024 লোকসভায় বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ। যদিও সেই সময় তাকে পরাজয় স্বীকার করতে হয়। সেই দুর্গাপুরে 26 বিধানসভা ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ। তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে ফের আগের ছন্দেই দেখা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সব আশা শেষ। 6 দিন নিখোঁজের পর যমুনা নদী থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহার দেহ। 6 দিন ধরে নিখোঁজের পর অবশেষে স্নেহা দেবনাথের খোঁজ মিলল, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পড়াশোনার জন্যই পরিবার ছেড়ে এসে দেশের রাজধানীতে বসবাস শুরু করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী স্নেহা। কিন্তু সেটাই কি কাল হলো? পূর্ব দিল্লির গীতা কলোনির কাছে যমুনা নদীর ধারে বছর 19 স্নেহার দেহ পাওয়া গিয়েছে। দিল্লির পড়ুয়া স্নেহার খোঁজ না মেলায় সম্প্রতি মেহরাউলি পুলিশ স্টেশনে নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। স্নেহার হাতে একটি চিরকুট মিলেছে, যেখানে যমুনা নদীর উপরে সিগনেচার ব্রিজ থেকে লাফ দেওয়ার কথা উল্লেখ ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের মধ্যে যে ক্যাব ড্রাইভার স্নেহাকে ছেড়ে গিয়েছিলেন তার দাবি একজন মহিলাকে ওই ব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। পরে তাকে আর দেখতে পাননি। পুলিশ সূত্রে খবর, নিখোঁজের ঠিক 6 দিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ওই পড়ুয়ার দেহ গীতা কলোনি ফ্লাইওভারের ভিতরের নদীতে ভেসে থাকতে দেখা যায়। পরে দেহ দেখে স্নেহাকে চিহ্নিত করে পরিবার। পুলিশ সূত্রে খবর, গত 7 জুলাই স্নেহা তার ঘনিষ্ঠ বন্ধুদের বার্তা পাঠিয়েছিলেন মেইল এবং সোশ্যাল মিডিয়ার অ্যাপস মারফত। তদন্তকারীদের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন স্নেহা গত কয়েক মাস ধরে চিন্তামগ্ন ছিল, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিল। এ নিয়ে তার পরিবার এবং বন্ধুরা প্রত্যেকে স্নেহার পাশে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মূলত বছর 19 স্নেহা দেবনাথ হলো দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। পড়াশোনার সূত্রে দিল্লিতে বসবাসকালীন আচমকাই গত 6 দিন ধরে নিখোঁজ ছিল স্নেহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিলেন। সোশ্যাল অফিসিয়াল অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী অফিস সূত্র জানায় যে দিল্লিতে নিখোঁজ হওয়া স্নেহা দেবনাথের ঘটনাটি তাদের নজরে এসেছে এবং এই ঘটনায় পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অপরদিকে 7 জুলাই স্নেহার সঙ্গে শেষবার কথা হয়েছিল পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে স্নেহা তার মার সঙ্গে ওই দিন শেষবার কথা বলেছিলেন সকাল 5:56 সকাল 8:45 নাগাদ থেকে তার ফোন বন্ধ আসে। ক্ষুধার্তের পর এবার তৃষ্ণার্তদের উপর মিসাইল হামলা ইসরায়েলের। গাজায় মৃত্যু 8 শিশুর। ইসরায়েলের সেনার হামলায় গাজার ভূখণ্ডে দিন দিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। হামলার প্রায় 1 বছর ধরে গাজায় হত্যা লীলা চলছে, যার জুড়ে আহত ও নিহতের সংখ্যা বহু। তথ্য বলছে ইসরায়েলি সেনার হামলায় এখনো পর্যন্ত গাজায় প্রায় 60,000-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা তার থেকে বেশি অথচ কম নয়। গোটা বিশ্বের কাছে এক প্রকার চাপে পড়েই গাজায় ত্রাণ সামগ্রী পাঠানোর অনুমতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ত্রাণের কাছে খাবার নিতে আসা ক্ষুধার্ত নিরীহ মানুষগুলির ওপর লাগাতার ইহুদি সেনার হামলার অভিযোগও সামনে এসেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই গাজার শরণার্থী শিবির তৈরি করা হয়েছে। সেই শিবির থেকে জল ভরতে যাওয়ার সময় তৃষ্ণার্ত শিশুদের মৃত্যু হলো ইসরায়েলের মিসাইল হামলায়, যে সংখ্যাটা প্রায় 10 জনের মতো। ইতিমধ্যেই গোটা ঘটনায় এক প্রকার সরগরম পরিস্থিতি আন্তর্জাতিক মহলে। সম্প্রতি রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের নয়া তথ্য অনুযায়ী শেষ 6 সপ্তাহে গাজার ভূখণ্ডে ত্রাণ শিবিরের দিকে আসা প্রায় 798 জন ক্ষুধার্ত প্যালেস্তিনীয় মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। বিগত কিছুদিন আগে গাজার খাবারের লাইনে দাঁড়ানো বহু মানুষের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল, যার ফলে প্রায় 20 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল সে সময়। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দাও করা হয় বলে জানা যায়। এরই মধ্যে শরণার্থী শিবির থেকে আসা তৃষ্ণার্ত শিশুদের ওপর হামলা চালালো ইসরায়েলি সেনা। শ্রমিক সভাপতি এবার শুভেন্দু উল্টো সুরে সুকান্ত।
ছাব্বিশে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট মারাত্মক ফ্যাক্টর হবে শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই। এই ভোট কোন দিকে যাবে, কোন রাজনৈতিক দল কি স্ট্র্যাটেজি নেবে, প্রশ্ন উঠছে। তার মধ্যে বিজেপির অন্দরেই চলছে অন্য সমীকরণ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্টো সুর শোনা গেল বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। নতুন দায়িত্ব পেয়েই শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছিলেন। এবার শ্রমিকের সুরে বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত। তিনি বললেন, সবকা সাথ সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যারা আমাদের ভোট দেন না, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছেও পৌঁছবে। নরেন্দ্র মোদী বিকাশের মডেল সবার জন্য। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে ঠিক এই কথাটা আগে স্পষ্ট করে দিয়েছিলেন শ্রমিক। তিনি বলেছিলেন, বিজেপির লড়াই কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, তবে আমরা লড়াই করছি তাদের বিরুদ্ধে যাদের বাড়ির ছেলেরা হাতে পাথর নিয়ে ঘুরছে। আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। ঘুরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, যদি বিজেপিকে অচ্ছুত মনে করেন, ভোট দেবেন না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সংখ্যালঘুরা যে আমাকে ভোট দেননি সেটা কঠিন বাস্তব। 1,10,000 ভোটের মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছি। আমি যে অন্যদের ভোট চাই না তাই নয়, পাই না, এটাই কঠিন বাস্তব। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল অর্চিতা ফুকন। সত্যিই কি পর্ন স্টার হয়ে গেলেন অসমের মেয়ে? সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চার এখন একটা নাম, অর্চিতা ফুকন। অসমের মেয়ে নাকি কাজ করছেন আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রিতে। নাম করা এক পর্ন তারকার সঙ্গে তার ছবিও ভাইরাল। অতি উৎসুক ব্যক্তিরা তো তার ভিডিও সার্চ করাও শুরু করে দিয়েছেন। কিন্তু এই অর্চিতা ফুকন কে? সত্যি কি সে নীল ছবি বানাচ্ছেন? কেনই বা এমন সিদ্ধান্ত নিয়েছেন? এক সপ্তাহ ধরে অহমিয়া মেয়ে অর্চিতা ফুকনকে নিয়ে হাজারো চর্চা। অর্চিতা ভিডিও ভাইরাল অরিজিনাল, বেবি ডল অর্চি ভাইরাল ভিডিও। অর্চিতা ভিডিও ভাইরাল লিঙ্কের মতো শয়ে শয়ে কিওয়ার্ডে সার্চ করা হচ্ছে তার ভিডিও। অবশেষে এবার সামনে এলো সত্যি। জানা গেল অর্চিতার ছবি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। জানা গিয়েছে অর্চিতা আসলে কোনো নীল ছবিতে কাজ করেনি। আমেরিকাতেও থাকে না সে, অসমের ডিব্রুগড়ে থাকে বিবাহিত অর্চিতা। তার এই ভিডিও ভাইরাল করার পিছনে রয়েছে এক যুবক। অভিযোগ, ওই যুবক এআই দিয়ে অর্চিতার ছবি বিকৃত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল করে দিয়েছে। অন্যদিকে কারোর শরীরের সঙ্গে অর্চিতার মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম প্রতিম বোরা। অসমে তিনসুকিয়ার বাসিন্দা ওই যুবক। অর্চিতার নামে সে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করেছিল। তবে ঘটনার আসল মোড় হলো, অভিযুক্ত যুবক গোটা ঘটনাটাই ঘটিয়েছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। জানা গিয়েছে অর্চিতা প্রাক্তন প্রেমিক প্রতিম প্রেমের সম্পর্ক ভাঙার পর প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটিয়েছিল। অর্চিতা ফুকনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রতিমকে গ্রেফতার করেছে পুলিশ। গোপনে জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গে ফের বন্যার আশঙ্কা, 3 জেলায় সতর্কতা। আকাশে মেঘের পরত কিছুটা হালকা হলেও দামোদরের জলস্ফীতিতে নতুন করে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। টানা বর্ষণের পরে যখন বৃষ্টি কিছুটা থমকেছে, ঠিক তখনই পাঞ্চেত মাইথন জলাধার থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি। আর সেই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলের পর থেকে কিছুটা বিরতি ছিল বৃষ্টিতে, কিন্তু শুক্রবার সকাল হতেই ফের শুরু হয়েছে দফায় দফায় বর্ষণ। তার মধ্যে গত শুক্রবার ডিভিসির তরফে প্রায় 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জানিয়ে রাজ্যের মধ্যে ফের দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। রাজ্যের ক্ষোভ, জল ছাড়ার আগে কোনো বার্তা কেন নয়? সেচ দফতরের অভিযোগ, রাজ্যকে কোনো রকম আগাম বার্তা না দিয়ে এই জল ছাড়া হয়েছে। শুধু তাই নয়, পাঞ্চেত জলাধারে জলস্তর তখনও 411 ফুটের কাছাকাছি ছিল, যা বিপজ্জনক মাত্রা নয় বলেই রিপোর্টে জানানো হয়েছে। তাহলে কেন এমন সিদ্ধান্ত? ডিভিসির কাছে চাওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা। এই আচমকা জল ছাড়ার কারণে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার আশঙ্কা করছে 2017 ও 2021 সালে বন্যার মতো পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গে। ডিভিসির বিরুদ্ধে আগেও উঠেছে অভিযোগ। রাজ্যের দাবি, এর আগেও একাধিকবার ডিভিসি জল ছেড়ে বন্যার পরিস্থিতি তৈরি করেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানমেড ফ্লাড বলে তীব্র প্রতিবাদ করেছিলেন। তার বক্তব্য ছিল, কেন্দ্রের অধীনস্থ সংস্থার এই ধরনের আচরণ শুধুই অযৌক্তিক নয়, রাজ্যের জন্য বিপজ্জনকও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার উপর যদি ফের জল ছাড়া হয় তাহলে দামোদরের নিম্ন অববাহিকায় জেলাগুলিতে প্লাবনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এখনও প্রশাসনের তরফ থেকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে কিছু অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকায় ত্রাণ শিবির খোলা হচ্ছে বলেও জানা গিয়েছে। কোন কোন জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে? হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের নিচু জেলাগুলিতে বন্যার সম্ভাবনা রয়েছে। আরও গভীর হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে, ভারী বৃষ্টির সতর্কতা জারি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। মধ্যপ্রদেশের নিম্নচাপের ওপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, উপকূল ও সংলগ্ন জেলায় এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা জয়পুর, এরপর মধ্যপ্রদেশের নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। জামশেদপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অবস্থান উত্তরে বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা। সোমবার অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 6 জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী 24 ঘন্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। চলছে ঝোড়ো হাওয়া, আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। বাংলা এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েক ঘন্টায় এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে।